জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতেই যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। আগামী নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির অঙ্গনে। সমসাময়িক রাজনীতির সেই সব আলাপ নিয়ে আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন চারজন অতিথি। প্রথমেই পরিচয় করে দিতে চাই অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। রয়েছেন মোহাম্মদ শিশির মনির, আইনজীবী, সুপ্রিম কোর্ট, সাবেক সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র শিবির। এরপরেই রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। শুরুতেই যেতে চাই মোহাম্মদ শিশির মনির, আপনার কাছে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আপনাদের দলের আমির ডক্টর শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের কারণ কি, আসলে কি কি বিষয়ে আলোচনা হয়েছে নিশ্চয়ই আপনি এতক্ষণে কিছুটা হলেও জেনেছেন। এর আগে বলে রাখি, ঠিক 3 দিন আগে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হলো, ঠিক আমাদের এই রাজনীতিতে জামায়াত ইসলামের প্রতিনিধি হয়ে যে অতিথি অংশ নিয়েছিলেন তিনি বলেছেন সেটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এক ধরনের ধাপ বা প্রক্রিয়া কিংবা ঘটনা ঘটেছিল। আজকের বৈঠকটি কিরকম হইল? দেখুন, এটা তো আসলে সৌজন্য সাক্ষাৎ। নির্বাচনী আচরণবিধি অঙ্গের কোনো আলোচনা তো আর প্রধান উপদেষ্টার সঙ্গে হবে না। It has to be discussed before the election commission. আর এটি ছিল একটা সার্বিক পরিস্থিতি, সর্বশেষ আমাদের মূল্যায়ন সম্পর্কে আমরা আমাদের আপডেট দিয়েছি। আমরা বলেছি যে আগামী যে নির্বাচনটা আয়োজন করতে যাচ্ছে, যার দুটো ফেজ আছে, একটি ন্যাশনাল ইলেকশন হবে আর একটি রেফারেন্ডাম। এই ক্ষেত্রে আমাদের অবজারভেশন কি, মাঠ লেভেলের প্রশাসনের কি অবস্থা আমরা দেখছি, লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা তারা বোঝাচ্ছেন, সেই ব্যাপারে আমাদের কি ধরনের অবজারভেশন আছে এগুলো আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা সকলকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বাংলাদেশে একটা স্মরণকালে সেরা নির্বাচন করতে চান। সেই দৃষ্টিতে আগামী 22 তারিখ থেকে শুরু হচ্ছে নির্বাচনের প্রচার প্রচারণা। আচরণবিধি লঙ্ঘন কেউ করছেন কি করবেন না সেটি নির্ধারিত হবে মূলত 22 তারিখের পরে, এবং একই সাথে মাঠ প্রশাসনে যে ধরনের প্রশাসনিক কর্মকর্তারা এসেছেন, ইনক্লুডিং মিলিটারি ডিপ্লয়মেন্ট ইতিমধ্যে থানা পর্যায়ে হয়েছে। কোন সেন্টারগুলোকে ঝুঁকিপূর্ণ সেন্টার হিসেবে আবিষ্কার করে সেখানে মিলিটারিরা সার্ভে করছেন, কিভাবে দায়িত্ব পালন করবেন তারও করছেন। এই সার্বিক ব্যাপারে আমরা আমাদের অবজারভেশন জানিয়েছি। আমরা বলেছি যে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো অনেক বেশি কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন, সেটা আমরা ইসিকেও বলেছি। এবং সরকারের যে সহযোগিতা আছে টু দি ইলেকশন কমিশন, এটি যেন আপ টু দি মার্ক হয়। কোন ধরনের নির্বাচনকে বানটাল কিংবা নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য কোন কর্তৃপক্ষ কোন জায়গা থেকে কোন ধরনের ঝোঁক প্রবণতা যেন প্রদর্শন না করে, এই ব্যাপারে আমি সতর্কবার্তা দিয়েছি। এবং আমরা বলছি যে একটা পার্টিসিপেটরি ডেমোক্রেটিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে জামায়াত ইসলামী সবসময় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। আর লেভেল প্লেইং ফিল্ড বলতে নির্বাচনের আগে মাঝখানে দেখা গিয়েছিল যে সরকার ঝোঁক প্রবণতা দেখিয়েছে নানান কারণে, কোথাও সিকিউরিটির কারণে, কোথাও সিম্পেথির কারণে, কোথাও হলো একটি বিশেষভাবে বিবেচনা করার কারণে। তো সেই জায়গাগুলো এগুলো যেন নির্বাচনের আগে ইকুয়াল আর্মস হয়, এভরিবডি শুড বি গিভেন ইকুয়াল প্রোটেকশন, সেটাও আমরা বলেছি। যেন এটা মনে হয় না যে সরকার কোন দল কিংবা কোন গ্রুপের প্রতি ঝুঁকে গেছে। এটি যদি মনে হয় মানুষের কাছে, তাহলে ইলেকশনের পরিবেশটা নষ্ট হবে। আপনার কি মনে হয় শিশির মনির, আপনাদের কি মনে হয় সরকার কোনো দল বা গোষ্ঠীর প্রতি ঝুঁকে গেছে কিনা? কেননা আপনাদের যে মূল প্রতিদ্বন্দ্বী যদি বলি এবারে নির্বাচনে, তারা কিন্তু ইতিমধ্যেই
অভিযোগ করেছে। নির্বাচন কমিশন সরকারের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। আজকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনে গিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, সেখানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। আপনি যেমনটি বলছিলেন আচরণবিধি লঙ্ঘন হবে কি হবে না, হচ্ছে কি হচ্ছে না, তা নির্ধারণ হবে 22 জানুয়ারির পরে যখন প্রচারণা শুরু হবে। কিন্তু তার আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তিনি করেছেন বিভিন্ন দলের প্রধান থেকে শুরু করে বিভিন্ন দলের নেতৃবৃন্দ। আপনার কি মনে হয়? তার আগে যেটি হয়েছে, আপনি যদি আচরণ বিধিটা পড়ে থাকেন তাহলে দেখবেন আচরণ বিধিটা দুটো পার্টে বিভক্ত। প্রথম বলেছেন যেদিন থেকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে সেই দিন, আরেকটা আছে প্রচারণা শুরুর দিন। তো প্রচারণা শুরুর দিন আনুষ্ঠানিকভাবে 22 তারিখ থেকে এবং 10 তারিখ সকাল 7:30 পর্যন্ত। আর তফসিল ঘোষণার পরেই আরেকটু বিষয়ে মানতে বলা হয়েছে যে কোনো প্রচারণা এভাবে চালানো যাবে না, এবং মাঝখানে দেখবেন একটা সফর শিডিউল ঠিক হয়েছিল, এই সফর শিডিউলটা স্থগিত করা হয়েছে। এটাও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা সাপেক্ষে ঠিক করা হবে। আর তিনি বাংলাদেশের বাইরে থেকে এসেছেন, আমরা অলওয়েজ রেসপেক্টফুল ফর হিজ সিকিউরিটি এবং সেফটি এবং সিকিউরিটিকে আমরা অবশ্যই রেসপেক্টফুল, অবশ্যই উই অলওয়েজ ওয়ান্ট এভরিবডি শুড বি প্রোটেক্টেড। কিন্তু সরকারের যে বাহিনী আছে, সরকারের বাহিনী যদি পার্টিকুলার কোনো বিষয়ে অতিমাত্রায় অতি উৎসাহ দেখায়, এটা যদি আমাদের ব্যাপারে দেখায়, অন্য কোনো দলের ব্যাপারে দেখায়, তখন তো নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। দেখবেন জি, তারেক রহমানের যে সরকারি সিকিউরিটি ছিল, সেই সরকারি সিকিউরিটি সরকার দিচ্ছেন না, এটি তাদের পার্টিগত দিক থেকে ম্যানেজ করেছেন, তারা সিকিউরিটি দিচ্ছেন। সেই জন্য এই জায়গাটিতে আমাদের কনসার্নটা আপাতত থাকছে না। কিন্তু আজকেও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষ করে বের হয়ে আপনাদের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি বলেছেন কোন একটি দলের প্রধানের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, বাড়াবাড়ি করছে সরকার, জামায়াতের আমিরকেও সমান নিরাপত্তা দিতে হবে। তাহলে কি দাঁড়ান? আচ্ছা বলেন তো, একটা নির্বাচনে যে দুটি বিবাদমান পক্ষ থাকবে, এই বিবাদমান পক্ষগুলোকে যদি আপনি সিকিউরিটি সরকার দেয় তাহলে ইকুয়ালি দিতে হবে, আমরা সেটা বলছি। কি সিকিউরিটি দেয়া হচ্ছে অন্য দলের প্রধানকে? কি সিকিউরিটি দেয়া হচ্ছে? দেখুন, একটা ভুল মেসেজ যাবে এখানে। যদি আমি বলি অমুক ব্যক্তিকে সিকিউরিটি দেওয়া উচিত না, তাহলে একটা ভুল মেসেজ যাবে। আমরা বলছি হ্যাঁ, গভর্নমেন্ট যদি সিকিউরিটি থ্রেট মনে করে, তাহলে সিকিউরিটি যদি এনশিওর করে, তাহলে আপনি যদি আমার সঙ্গে বিবাদমান প্রতিপক্ষ হন, আপনাকেও দিবেন, আমাকেও দিবেন। এটাই তো সিস্টেম করা উচিত। এটার নাম হলো মনস্তাত্ত্বিক ইলেকশন এনভায়রনমেন্ট। মনস্তাত্ত্বিক ইলেকশন এনভায়রনমেন্টে আপনি পার্টিকুলার বায়াস দেখাতে পারবেন না, দেখালে এটা উইল এফেক্ট ইন দ্য মাইন্ড অফ দ্য সাইকি অফ দ্য পিপল। অনেক ধন্যবাদ। আমরা যেতে চাই অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুন্নি। আপনি নিশ্চয়ই মোহাম্মদ শিশির মনিরের বক্তব্য শুনেছেন, মনস্তাত্ত্বিকভাবে ওনারা একটু পিছিয়ে আছে। আপনার কি মনে হয় যে আপনাদের দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে? এবং আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন। আসলে কারা কাজ করছেন? এবং বিভিন্ন নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, বিভিন্ন পদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে সেই অভিযোগের কথা তিনি তুলে ধরেছেন। আসলে কি তাই? এবং আপনার দলের প্রধান কি বাড়তি নিরাপত্তা পাচ্ছে? ফাহিমা নাসরিন মুন্নি। ফাহিমা নাসরিন মুন্নি, জি 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 বলুন। জি, শুনতে পাচ্ছেন তো না? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখেন, প্রথম কথা হচ্ছে যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সিকিউরিটি থ্রেট আছে, সেটা আমরা সবাই জানি, সারা দেশের মানুষই জানি। আমরা ওই কারণেই চেষ্টা করছি যেন ওনার সেফটি এবং সিকিউরিটি, আমাদের দেশের মানুষের মধ্যে যে একটা গণজাগরণ, 25শে ডিসেম্বর উনি বাংলাদেশের মাটিতে 17 বছর নির্বাসনে থাকার পরে আসবার পরে যেই উচ্ছ্বাস, যে আনন্দ, যে ভালোবাসা আমরা দেখেছি, সেটার সবকিছু ঠিক আছে। জনগণ একেবারে 2 হাত বাড়িয়ে ওনাকে গ্রহণ করেছেন। অ্যাট দ্য সেম টাইম ওনার সেফটি এবং সিকিউরিটির যে মেজার্স, সেগুলো আমরা চাই যে আমাদের দল থেকে আমরা যেমন এনশিওর করেছি, এবং রাষ্ট্রের প্রতিটা নাগরিকের যেইটুকু সেফটি এবং সিকিউরিটি পাবার অধিকার আছে, সেইটুকু আমাদের চেয়ারম্যান সাহেব যেন পান। এবং অন্য দলের জামাতের আমির সাহেবের অবস্থা
আর আমাদের আমাদের চেয়ারম্যান সাহেবের অবস্থা কিন্তু মোটেই এক নয়। ওনারা দুই একেবারে ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন। কাজেই এখানে আমাকে সিকিউরিটি দিচ্ছে দেখেই ওনাকে দিতে হবে, বিষয়টা পাল্টাপাল্টি একদমই এরকম না। যার যখন প্রয়োজন তাকে দেবে, আমরা মনে করি ওটাই ন্যায্য। দেখেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কথা এসছে। রাজনৈতিক আমাদের আমরা যেই দলগুলো আছি, এখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে। সামনে যেই দীর্ঘদিন পর আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ যেই নির্বাচনটা হতে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের সামনে কোনো ঘটনা ঘটলেও সেগুলো ওনারা দেখছেন না। অন্য দলের যে উল্লেখযোগ্য নেতারা আছেন, গুরুত্বপূর্ণ নেতা, প্রধান নেতারা, তাদের আপনার নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছেন, কিন্তু নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তাদের চোখের সামনে এরকম ঘটনাগুলো ঘটলেও কোনো ব্যবস্থা সেইভাবে আমরা নিতে দেখছি না। নির্বাচনী আচরণবিধি প্রয়োগে বৈষম্যের অভিযোগ আমরা দিয়েছি। আমাদের সাধারণ প্রার্থী কিংবা ছোটখাটো ঘটনায় যেমন শো কজ কিংবা কারণ দর্শানোর মতন ঘটনা ঘটছে, অথচ অন্য দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রে একই আচরণ সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। আমরা সবসময় আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, কিন্তু আমরা মনে করি সেটা সবার জন্য আপনার একইভাবে প্রয়োগ হতে হবে। নির্বাচনী পরিবেশটা বজায় রাখা এটা আমাদের নিজেদের দায়িত্বশীল যে ভূমিকা, সেই জায়গায় আমরা চেষ্টা করছি। কিন্তু একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্রের এনআইডির ফটোকপি নিচ্ছেন, মোবাইল নাম্বার নিচ্ছেন, বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এই ধরনের তথ্য সংগ্রহের পেছনে ভুয়া এনআইডি তৈরি করে যে এবং আপনার অর্থের মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করবার একটা আশঙ্কা রয়ে যায়। ওই কারণেই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলেও আপনার নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এটা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা এখনো স্পষ্ট নয়। এখন এই সব কার্যক্রমকে অনৈতিক, বেআইনি এবং সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা বলে আমরা মনে করি। এই পোস্টাল ব্যালট নিয়ে যে আমাদের উদ্বেগ, সেটাও আমরা জানিয়েছি। আপনারা জানেন যে বর্তমানে প্রায় 15 লক্ষের বেশি আপনার ভোটার আছেন যারা পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ প্রবাসী। অনেক আসনে দেখা যাচ্ছে যে এই ভোটের সংখ্যা আপনার বিজয় নির্ধারণে প্রভাব ফেলতে পারে। সেই কথাটাই নজরুল ইসলাম খান স্যার সহ এর আগের দিন এবং আমাদের মহাসচিব ওনারা জানিয়েছেন। প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসটা এমন ভাবে করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিএনপির প্রতীক ধানের শীষ একদম একটা একটু পেছনের দিকে গিয়েছে এবং বিএনপি দাবি করেছে, বিএনপি দাবি জানিয়েছে যেন দেশে ব্যালট পেপারগুলো প্রার্থীর প্রতীক বরাদ্দ হওয়ার পর ছাপানো হয় এবং সেগুলো পৌঁছে দেওয়া হয়। আমি একটু যেতে চাই এনসিপির যুগ্ম সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। গণভোট নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে। গণভোটে প্রচারণার নামে এনসিপির প্রধান সহ অন্যান্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণাই করছেন দলীয় প্রতীক নিয়ে, দলীয় প্রতীক সম্বলিত গাড়ি নিয়ে। এই অভিযোগ উঠেছে, আপনাদের অবস্থান কি? আসলে এটার সঙ্গে কোনো আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় সহ-আলোচক বৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, এনসিপি যেই পজিশন থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং মানুষের কাছে যাচ্ছে, আপনারা নিশ্চয় অবগত আছেন। এনসিপি এখন পর্যন্ত তৃণমূলে এসে আপনার তার যে কমিটিগুলো সেগুলো আসলে আমরা যেতে সক্ষম হয়নি। তো আমাদের এই নির্বাচনের পূর্বে থেকেই বর্ষব্যাপী একটা আলাপ আলোচনা, একটা আপনার রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। শুধুমাত্র আপনার গণভোট নিয়ে না, যখন সংস্কার কমিশনে সংস্কার নিয়ে আপনার সংলাপ হচ্ছিল তখনও কিন্তু আমরা জনগণের কাছে গিয়েছি এবং সংস্কারাধীন বিষয়গুলো নিয়ে জনগণের মতামতকে অথবা আমরা জনমত তৈরি করেছি। এখন গণভোটের প্রেক্ষিতে যে বিষয়টা আসছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের 270টা আসনেই কোনো প্রার্থী নেই। আমাদের জোটের প্রার্থী আছে কিন্তু এনসিপির একক কোনো প্রার্থী নেই। আমরা সেখানে আমাদের যে
তৃণমূলের নেতাকর্মী আছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব আছে সেখানকার, তাদেরকে নিয়ে গণভোটে প্রচারণার জন্য আমরা একটা স্কিম করেছি, অ্যাম্বাসেডর স্কিম। আমরা 270 জন অ্যাম্বাসেডর নিয়ে মাঠে যাচ্ছি। আমরা গণভোটের জন্য একটা ডেডিকেটেড আমরা ক্যারাভান তৈরি করেছি। আমরা এটাকে উৎসব মুখর তৈরি করে জনগণের কাছে যাচ্ছি, এবং বেশিরভাগ জায়গায় কিন্তু যেখানে নির্বাচন হচ্ছে না আমাদের, শাপলাকলির যেখানে প্রার্থী নেই সেখানে কিন্তু আমাদের পদচারণা বেশি। আর আমাদের যেই, বিশেষ করে আপনি ঢাকার দিকে দেখেন, ঢাকায় আমাদের যে আসনগুলোতে নির্বাচন হচ্ছে, মূল ঢাকার ভিতরে মূলত আমাদের 4টা আসনে নির্বাচন হচ্ছে। আপনি যদি সেদিকে দেখেন, মূলত আমাদের যে নির্বাচনের যে প্রার্থীরা, তারাই কিন্তু নির্বাচনী আচরণবিধি মেনে তারা তাদের স্ব নির্বাচনী এলাকায় জনগণের কাছে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, এবং আপনি তো একটা নির্বাচনী ঐক্যের মধ্যে আছেন, শুধুমাত্র আপনার দলের প্রার্থী যে আসনে থাকবে সেখানে প্রচার চালাতে পারবেন, অন্য জায়গায় প্রচার করবেন না, এরকম কোনো বিষয় কি আছে আসলে, এবং সেটা কি আসলে আইনসিদ্ধ হয়? এরকম না। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এনসিপির প্রার্থীদের ক্ষেত্রে কি অবস্থা হয়েছে। অবশ্যই জোটের প্রার্থীদের ক্ষেত্রে এটা আপনি যখন জোট হিসেবে চিন্তা করবেন, এখানে শিশিরমণি ভাই আছেন কিংবা অন্য যারা থাকবেন, তাদেরকে আপনি অ্যাড্রেস করতে পারেন। কিন্তু আমরা যেটা বলছি, 30 আসনে যে আমাদের প্রার্থী আছে, সেই প্রার্থীরা কিন্তু এখন পর্যন্ত আপনার যে আমরা 22 তারিখে যেটা শুরু হবে প্রচারণা, তার যে পূর্ব মুহূর্ত আছে, আমরা অনেকে, যেমন আজকে আমাদের একজন প্রার্থী, তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেটের এহেতেশাম হক। তো এরকম ভাবে আমাদের প্রার্থীরা তাদের দৈনন্দিন কাজকর্ম করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আপনার হাভোটের প্রচারণায় গিয়ে আপনার শাপলাকলির পক্ষে ভোট চাওয়া হচ্ছে, এরকম অবস্থাটা আসলে দেখা যায় নাই। এবং আমাদের যদি এরকম কোনো স্পেসিফিক ইস্যু থাকে, অবশ্যই আপনি উঠাতে পারেন, আমরা দেখবো যে এটা কোথায় হচ্ছে। কিন্তু জোটের ক্ষেত্রে অবশ্যই আপনার যেখানে দাঁড়িপাল্লার প্রার্থী আছে, সেখানে আসলে এনসিপির নেতাকর্মীদের জন্য আলাদা করে কোনো নীতি নেই। এনসিপি নেতাকর্মীরা তাদের মতো করে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এবং যদি আপনার 22 তারিখের পর থেকে যখন ফরমালি প্রচারণা শুরু হবে, তখন জোটের যে আপনার নির্বাচনী পরিচালনা কমিটি হবে, সেই কমিটির অংশ হিসেবে এনসিপির যারা সদস্য থাকবেন, তারা অবশ্যই জোটের প্রার্থীর পক্ষে সেখানে প্রচারণা চালাবেন। কিন্তু আপনি যে অভিযোগটা করেন, আসলে আমার মনে হয় না যে এখন পর্যন্ত কোথাও যে হাভোটের প্রচারণায় গিয়ে আসলে প্রার্থী ভোট চাচ্ছে, আপনার ভোটের সেরকম কোনো ঘটনা সামনে এসেছে বলে আমি দেখি না। আমার নজর অন্তত আসে না। আপনার নজরে থাকলে আনতে পারেন, আমরা সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করবো যাতে এই ধরনের। জি, অনেক ধন্যবাদ। আমি একটু আবুল হাসান রুবেল আপনার কাছে যেতে চাই, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। নিশ্চয়ই আপনি আলোচনা শুনছিলেন, নিরাপত্তা প্রসঙ্গ এসেছে, জামায়াতে ইসলামের আমিরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাড়তি নিরাপত্তা নিয়ে, কাকে কতটা নিরাপত্তা দেওয়া হলো সেই প্রসঙ্গে। সড়কের নিরাপত্তা নিয়ে আজকের দিনের ঘটনা বলি। আজকেই মাদারীপুরে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, আহত হয়েছে 10 জন। গুলশানে কালকে রাতে এক পার্লার কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আসলে এই সময়টায় কতটা জোর দেওয়া উচিত বলে মনে হয় আমি জানি না, আপনারা নিশ্চয়ই আরও ভালো জানবেন, আপনারা রাজনীতিবিদ। কিন্তু বড় দলের নেতাদের নিরাপত্তা নিয়ে বেশ তোড়জোড় আলাপ আলোচনা, সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায় গিয়ে ঠেকেছে? ধন্যবাদ। বড় দলের নেতাদেরও নিরাপত্তা দরকার, সেটা অবশ্যই আমরা মনে করি যে, কারণ তাদের নিরাপত্তাহীনতা আসলে সারা বাংলাদেশে যে নিরাপত্তাহীনতা তারই একটা আসলে প্রকাশ। এই প্রকাশটা আসলে আমরা দেখতে পাচ্ছি ওই নেতৃবৃন্দের মাধ্যমে। এই নেতৃবৃন্দের নিরাপত্তাহীনতা এবং এইটা দুইটাকে পার্থক্য করে দেখাটার আসলে আমি খুব জায়গা দেখি না। আমি মনে করি যে জনগণের নিরাপত্তা সাধারণভাবে যদি নিশ্চিত হয়, তাহলে একটা দেশ নিরাপদ হবে, এবং দেশ নিরাপদ হওয়ার মাধ্যমে আসলে সকলের আলাদা করে নিরাপত্তার এই বিপুল আয়োজন এটা করা থেকে আসলে তাদেরকে বিরত রাখা যাবে। এটা হচ্ছে একটা। অন্যদিকে আরেকটা বিষয় বলি যে, সাধারণভাবে এই দেশের নিরাপত্তার সংকটটা যে আসলে বহুদিন থেকে আছে, এই সংকটের জায়গাটাকে আসলে সত্যিকার অর্থে কমিয়ে আনা, এটা আসলে সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেইটার উপরে নির্ভর করে। আরেকটা জায়গা হচ্ছে যে, যেটাকে আপনি সড়ক দুর্ঘটনা বললেন, সেই সড়ক দুর্ঘটনাই আমি আসলে এটাকে বলতে চাই না। এটা আসলে একটা সড়কে সংঘর্ষ বলতে চাই। কারণ হচ্ছে, সড়কে একটা নির্দিষ্ট কিছু কাজ করলে বা একটা নির্দিষ্ট কিছু ঘটনা ঘটালে, নির্দিষ্ট কিছু স্টেপ নিলে আসলে এই ঘটনাগুলো সবগুলো কমিয়ে আনা সম্ভব, যেটা প্রতিরোধযোগ্য, যেটা আসলে আমাদের নানানভাবে আমরা ব্যবস্থা নিয়ে প্রতিরোধ করতে পারি। সেইটাকে আসলে একটা দুর্ঘটনা না বলে
বরং এখানে আসলে এর কারণ কি এবং সেই কারণগুলো থেকে আসলে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি সেই দিকে মনোযোগী হওয়া দরকার আছে। আরেকটা বিষয় বলি যে আপনি একটা রেফারেন্স দিলেন, ওই যে গত দিনের আমাদের যমুনা টিভির টকশোতে এই আলোচনাটা হচ্ছিল যে তারেক রহমান যখন আসলে ইয়েতে যান, কি বলে, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান, তখন এটাকে একটা জামায়াত ইসলামীর যিনি প্রতিনিধি তিনি বললেন এটা হচ্ছে একটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আজকে আবার তাদের দলের প্রধানরা গেলেন, সেটা শিশির মনির সাহেব বলছেন যে এটা হচ্ছে একটা সৌজন্য সাক্ষাৎ। আমরা মনে করি দুইটাই সৌজন্য সাক্ষাৎ, তাহলে একজনের জন্য আচরণবিধির লঙ্ঘন, আরেকজনের জন্য সৌজন্য সাক্ষাৎ, এটা তো হতে পারে না। আর আচরণবিধির প্রশ্নটা কিন্তু আসলে শুধুমাত্র মানে যখন 22 তারিখ থেকে নির্বাচনী প্রচার শুরু হবে তখন থেকে না, তফসিলের এমনকি আগে থেকে তফসিলের ঘোষণা করার পর থেকে এটা শুরু হয়। তফসিলের পর এটা প্রচারের পর্যায়ে আসে, তারপরে ইলেকশন ডেতে আসে, এরপরে ইলেকশনের পরবর্তী পর্যায় পর্যন্ত আসে। এই প্রত্যেকটা জায়গায়ই আসলে আপনার আচরণবিধি মেনে চলার জায়গা আছে এবং এই আচরণবিধি মেনে চলাটার উপরে এখানে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নির্ভর করে। এটা আমরা সকলেই মানি এবং জানি। ফলে এই বিষয়ে কোনো ব্যত্যয় যাতে কেউ না ঘটান সেটার বিষয়ে আসলে মনোযোগী হতে হবে নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশন কোনো ধরনের যাতে কোথাও পক্ষপাত মূলক আচরণ না করেন সে বিষয়ে মানে সকলেরই সচেষ্ট থাকা দরকার। জি, অনেক ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই মোহাম্মদ শিশির মনির, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার কাছেই যেতে চাই। আজকেই নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি বলেছেন, একজন তো বলেছে আই হ্যাভ আ প্ল্যান, আমরা বলতে চাই উই হ্যাভ আ লটস অফ প্ল্যান। আপনাদের সেই পরিকল্পনার কথা দেশবাসী কখন জানতে পারবে? জি, আপনি 20 তারিখে উই আর গোইং টু অর্গানাইজ পলিসি সেমিনার, এবং পলিসি সেমিনারটা 20 তারিখে হবে, হোটেল শেরাটনে হবে। We have divided into our plans in 16 subcategories. এই 16 সাবটাইটেলে বাংলাদেশের এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ প্রফেশনালস সহ আমরা সকলকেই দাওয়াত দিচ্ছি। মিডিয়া হাউসগুলোকে দাওয়াত দেওয়া হচ্ছে, একই সাথে ডিপ্লোম্যাটদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আমাদের 16 পয়েন্ট পলিসি প্ল্যান we will show before the nation on 28th January, এবং সেই দিন সারাদিন ব্যাপী হবে এবং দুটো সেশনে ভাগ করা হয়েছে। সেখানে প্যানেল থাকবে, প্যানেল ডিসকাশন থাকবে, কোয়েশ্চেন আনসারিং থাকবে এবং রিটেন পলিসি পেপার থাকবে। ওই পলিসি পেপারগুলো আপনারা আশা করি আগামী 20 তারিখেই উন্মোচিত হবে। যে আমাদের যে লটস অফ প্ল্যান তিনি বলেছেন, এগুলোকে আমরা 16টা ভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করা যায় আপনাদের কোয়েস্ট বা a question will be suitably minimized after delivery of 16-point policy plan. আপনার কি মনে হয় এই আই হ্যাভ আ প্ল্যান মানে এই প্ল্যান মিনস হচ্ছে এটাকে সিঙ্গেল পয়েন্ট প্ল্যান, এরকম কিছু মনে হচ্ছে যে একটি পরিকল্পনা, নাকি সেখানেও সমন্বিত পরিকল্পনা থাকতে পারে? আর আপনাদের যেমনটি 16টি পরিকল্পনা, এটার মধ্যে কোনো ধরনের জি অফকোর্স থাকতে পারে। আই হ্যাভ এ প্ল্যান তিনি যখন বলেছেন, আই হ্যাভ রেসপেক্ট, আমি এই ধরনের বক্তব্যের খুব রেসপেক্ট করি। আমি মনে করি রাজনৈতিক নেতাদের মুখ থেকে যে শব্দ, যে বাক্য, যে সেন্টেন্স বের হবে, ইট শুড বি মিনিংফুল। এবং আমি খুব হ্যাপি হয়েছিলাম ওই দিন ওনার বক্তব্য শুনে। উনি বাংলাদেশে এসে যে একটা সুন্দর বক্তব্য দিয়েছেন, আই কনগ্রাচুলেট হিম। এবং এই ধরনের বক্তব্য, রেসপেক্ট এবং এই ধরনের ইনকুইজিটিভ ক্রিয়েটিভ আইডিয়াগুলো জাতির সামনে আসাটা প্রয়োজন বলে আমি মনে করি। সকল দলের নেতৃবৃন্দ আগামীতে তারা যে বক্তব্য দিবেন 22 তারিখের পর থেকে, সেখানে যদি শিক্ষণীয় কিছু না থাকে, ইনোভেটিভ না থাকে, তাহলে নতুন প্রজন্মের মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। এটা আমার একেবারে ফার্ম কনভিকশন। আমি খুব গ্রামে গঞ্জে থাকি, আপনার এখানে এখনো গ্রাম থেকে জয়েন করছি। তো আমি দেখতে পেয়েছি ইভেন রিমোট ভিলেজে একজন নতুন ভোটার স্বাভাবিক কথায় অ্যাট্রাক্টেড হয়নি। সেই পুরোনো আমলের বক্তৃতায় তারা মোটেও কোনো ধরনের মোটিভেশনই বোধ করে না। ফলে আমাদের নেতারা, কার কি বয়স, কার কি উচ্চতা, কার কি যোগ্যতা, এগুলোকে ভুলে গিয়ে তারা যদি মানুষের মনের মধ্যে একটা প্রতিচ্ছবি ক্রিয়েট করতে চান, তাহলে আই উইল আস্ক দেম টু বি মোর ক্রিয়েটিভ এবং মোর ইন্টারাক্টিভ। যদি হতে পারেন তাহলে পিপল উইল ডেফিনেটলি সাপোর্ট হিম অর দেম। আর যদি এটা করতে না পারেন
তাহলে পিপল ইন্টারেস্ট ফিল করবে বলে আমার মনে হয় না। শুধু অমুক দলের অমুক প্রতীকের এটাই মনে হয় সাফিসিয়েন্ট হবে না। কিভাবে নিশ্চয়ই। দলগুলো ইয়াং জেনারেশনের মানুষকে তাদের সঙ্গে ইন্টারাকশনে যুক্ত করবেন, দ্যাট উড বি রিয়েল চ্যালেঞ্জ। জি, নিশ্চয়ই সেটার ইম্প্যাক্টও পড়বে ইলেকশনে ভোটের মাধ্যমে। জি, জি। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ শিশির মনির। ফাহিম আহমদ নাসরিন মুন্নি, আপনি একটু যদি বলতেন যে শিশির মনি বেশ সাধুবাদী জানিয়েছে আপনাদের দলের চেয়ারম্যানের আই হ্যাভ আ প্ল্যান, মানে উনি যে পরিকল্পনাগুলোর কথা বলছিলেন যে নির্বাচিত হলে সাধারণের জন্য কি কি করবেন সেরকম একটি উদ্যোগ। জামাত ইসলামী 20 তারিখ একটি আয়োজনের মধ্য দিয়ে তাদের পরিকল্পনাও তুলে ধরবে। শিশির মনির বক্তব্যে বেশ পজিটিভ একটা ভাইব, কিন্তু জামাত ইসলামের একজন নেতা ঠিক কদিন আগেই নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ দাখিল করেছেন, সরাসরি বলেছেন নির্বাচন কমিশনারদের কাছে যে আপনাদের যে পরিকল্পনাগুলো ফ্যামিলি কার্ড বা হেলথ কার্ড, ফার্মার্স কার্ড, এগুলো নিয়ে এক ধরনের সাধারণ মানুষকে ভোটের আগেই বিভ্রান্ত করার এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, বা সেটিও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। সব কিছুই আসলে এখন আচরণবিধির মধ্যে। আপনারা কিভাবে আসলে দেখছেন আই হ্যাভ আ প্ল্যান এবং উই হ্যাভ লটস অফ প্ল্যান? হ্যাঁ, আমাদের নেতা তো বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। মার্টিন লুথার কিং জুনিয়রের সেই বিখ্যাত উক্তি আই হ্যাভ আ ড্রিম, সেখান থেকে উনি যেটা বলেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ফ্যামিলি কার্ড সহ, কৃষক কার্ড সহ প্রান্তিক জনগোষ্ঠীদের জন্য কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, আমাদের যাবতীয় অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা সবকিছু নিয়েই উনি কিন্তু ইশতেহারের আগে কিছু কথা বলেছেন। যেমন গ্রামের গৃহিণী, প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান বলছি, গ্রামের গৃহিণী, প্রবীণ, শিক্ষাহীন ও দীর্ঘমেয়াদী বেকারদের জন্য কর্মসংস্থান প্রোগ্রাম চালু করার পরিকল্পনা আছে বিএনপি। তাদেরকে হস্তশিল্প, কুটির শিল্প, ক্ষুদ্র ব্যবসা, কম্পিউটার ও ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে। সহজ শর্তে মাইক্রো ক্রেডিট ও সরঞ্জাম সহায়তা প্রদান করে তাদের স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি করা হবে। এটা আমি একটা বললাম জাস্ট। এরকম আপনি জানেন যে কৃষকদের বেলায় যে কৃষি কার্ড, সেটার সাথে সুলভ মূল্যে সার দেয়া, ভর্তুকি, তাদের স্বাস্থ্য, তাদের সেবা, মধ্যস্বত্বভোগীদের বাদে তারা যেন সঠিক মূল্যটা পেতে পারেন সেটা করা। এবং আমরা ইয়াংদের কথা যেমন ভাবে বলছি, যুবক সম্প্রদায়ের কারিগরি শিক্ষা থেকে সেটার ইনফরমেশনের বেলায় যে ভার্চুয়াল ইনফরমেশন হাবের কথা আমরা বলেছি, তরুণদের একটা দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার কথা আমরা বলেছি, মানসিক স্বাস্থ্যকে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি। ফাহিম নাসরিন মুন্নি, সেটা কি মাঠ পর্যায়ে নির্বাচনের আগে আপনারা কোনো ফেক কার্ড, মানে যেটি জামাত ইসলামের তরফ থেকে অভিযোগ যে সেরকম কোনো কিছু দিয়ে ভোটারদের প্রলুব্ধ করছেন এখনই, এরকম কোনো ঘটনা কি ঘটেছে? ভাই ঘটেনি। আপনাদের যদি সুনির্দিষ্ট কোনো তথ্য, সুনির্দিষ্ট কোনো প্রমাণ এই সম্পর্কে থেকে থাকে বলতে পারেন। বরং আমাদের কাছে অন দ্য আদার হ্যান্ড যেটা আছে যে আমার জামাতের বন্ধুরা ওনারা বাড়ি বাড়ি গিয়ে বলছেন যে জামাতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, জামাতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। তো বিএনপি তো ভাই আমরা একেবারে একটা অত্যন্ত উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। আমরা তো এই ধরনের কোনো কথা, আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলছি। আমরা যেমন আপনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, দেখেন ফ্যামিলি কার্ড যেটা 5 থেকে 7 বছরের জন্য একটা অ্যামাউন্ট, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক যেহেতু নারী, এখন এত বড় একটা জনসংখ্যাকে পেছনে রেখে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে 5 ঘন্টা নাকি তাদেরকে ওই কাজ করলেই 8 ঘন্টার পয়সা দেয়া হবে, অথচ একজন কম্পিটেন্ট মহিলা ওনারা পাননি যে একজন নারীকে জামাত কিন্তু নমিনেশন দেয়নি, সেটা নিয়ে আনফরচুনেটলি। আমি শুধু একটা কথা বলবো, মহিলাদের পুলিশে নেয়া কিংবা লক্ষ কোটি মহিলাদের শ্রমিক যারা গার্মেন্টসে কাজ করছেন বিএনপির সময় থেকে, রেমিটেন্স মহিলাদের এবং নারী শিক্ষা, আমাদের দেশনেত্রী নারীদের যে উপবৃত্তি, সেটা বিএনপি আমলেই চালু হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা একটু
আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনার কাছে যেতে চাই, খানিক আগেই সংবাদ সম্মেলন করেছে আসিফ মাহমুদ সজীব ভাই, আপনাদের নির্বাচন পরিচালনা কমিটি যিনি সমন্বয়ক বটে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাটকীয়ভাবে রায় দেওয়া হয়েছে, যে আপিল নিষ্পত্তির ঘটনাগুলো ঘটছে সেখানে একটি মব সৃষ্টি করা হয়েছে কমিশনের বাইরে। রায় দেওয়ার পূর্ব মুহূর্তে বিচারক অপরাধীর পক্ষের লোকজনের সাথে বৈঠক করে এসে রায় দিলে এটি নিরপেক্ষ হতে পারেন। উনি মূলত বিএনপি মহাসচিব সহ 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এসে রায় দিয়েছেন, এমনটি উল্লেখ করতে চাচ্ছেন। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের যোগ্যতা হারিয়েছে, এটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য। নিশ্চয়ই আপনাদের দলেরও অবস্থান তাই? না, এইটা তো অনেকটা ওপেন সিক্রেট। আপনারা দেখেছেন যে আপনারা কয়েকজন ঋণ খেলাপির প্রার্থিতা মাত্রই বাতিল হলো, আরো অনেকেই, যেমন আজকে আরেকটি ঘটনা ঘটেছে চট্টগ্রামের আসলাম চৌধুরী, ওনার কিন্তু ঋণ খেলাপি প্রমাণিত, তারপর নির্বাচন কমিশনার তাদেরকে আপনার প্রার্থিতা বহাল রেখে বলেছেন যে আপনার ব্যাংকে টাকাটা ফেরত দিয়ে দিন, জনগণের টাকা, এটা মানে ইয়ে দেওয়া ঠিক হবে না। হাজার কোটি টাকার উপরে খেলাপির পরে এর ঘটনা ঘটেছে। দ্বৈত নাগরিকত্ব একটা বড় ইস্যু হয়ে দেখা দিয়েছে। আমরা দেখেছি যে বিএনপি দলীয়ভাবে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে যাতে তারা এই বিষয়টাকে একটু আপনার শিথিলভাবে দেখে। আমরা বুঝতে পেরেছি যেহেতু দীর্ঘ 17 বছর ধরে এখানে বাংলাদেশ থেকে অনেক রাজনৈতিক নেতৃত্ব দেশের বাইরে বিভিন্ন কারণে অবস্থান করতে হয়েছিল, তাদের অনেকেই আপনার বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়েছিল, কিন্তু বিষয়টা হলো যে বাস্তবতা সত্য, কিন্তু একই সাথে আপনি যখন বাংলাদেশের নির্বাচনী যে আইন আছে, সংবিধান আছে, সেটাকে ভায়োলেট করে এই ধরনের আপনার বিশেষ ক্ষেত্র বিবেচনার জন্য আপনার কমিশনকে অনুরোধ জানাবেন। কমিশন কিন্তু অনুরোধ রাখছে। কমিশন নির্বাচন আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশের নাগরিকত্ব বাতিল হয়নি, শুধুমাত্র আবেদন করেছে, সেটা দেখিয়ে কিন্তু আপনার প্রার্থিতা বহাল রাখছে। তো এই যে বিষয়টা, আমার মনে হয় যে বাংলাদেশের আমরা যে দীর্ঘদিন ধরে একটি বাংলাদেশপন্থী এবং মানে যেটা সত্যিকার অর্থে যে বাংলাদেশের জনগণ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছিল, এখানকার সম্পদ দেশের বাইরে পাচার হয়ে যায়, এখানকার রাজনীতিবিদদের আপনার বিভিন্ন দেশে বেগম পাড়া থাকে, দেশে বেগম পাড়ায় বাড়ি থাকে, এখানকার ব্যবসায়ীরা একটা আপনার কর ফাঁকি দিয়ে দেশের টাকা বাইরে পাচার করে নিয়ে যায়। এই ব্যবস্থাটা তো আসলে গণঅভ্যুত্থানের পর এটা আপনার হাল ধরার কথা ছিল, এটাকে থামিয়ে দেওয়ার একটা আপনার প্রতিশ্রুতি ছিল, কিন্তু আমরা তো দেখলাম যে নির্বাচন কমিশন অতীতের মতোই, হ্যাঁ কিছু পরিবর্তন আসছে, সেটাকে আমরা স্বীকৃতি জানাচ্ছি, কিন্তু একই সাথে আপনার যেটা দরকার ছিল যে সত্যিকার অর্থেই আপনার নিরপেক্ষ ভাবে আপনার কারোর চেহারার দিকে না তাকিয়ে, দলের দিকে না তাকিয়ে, আপনার কারো পরিচয়ের দিকে না তাকিয়ে সবাইকে এককভাবে দেখার কিন্তু যে একটা সুযোগ এবার তৈরি হয়েছে, সেটা থেকে কিন্তু নির্বাচন কমিশন সরে এসেছে। তো সেক্ষেত্রে আসিফ মাহমুদ যে কথাটা বলছে, এই কথাটা সত্যিকার অর্থেই আপনি দেখেন যে আজকে বাংলাদেশ কেন আপনার এই নির্বাচন কমিশন ঘেরাও করবে। নির্বাচন কমিশন ঠিক সে অর্থে ঘেরাও ঘোষণা দিয়ে না, কিন্তু আপনারা জানেন বাংলাদেশের পাওয়ার পলিটিক্সে স্ট্রিট পাওয়ার কিভাবে কাজ করে। অন্যান্য সময় আমরা দেখেছি যে যখন আপনার কোনো প্রতিষ্ঠান থেকে দাবি আদায় করতে হয়, তখন প্রতিষ্ঠানকে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠানের প্রধানকে আপনার মানে এটা একটা শোডাউন দেওয়া হয়, যে সেটারই একটা অংশ হিসেবে এই শোডাউন দেওয়া হয়েছে বলে মনে করেন আপনারা। আবুল হাসান রুবেল, আপনার কাছে আসছি। মূলত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপি নির্বাচন পরিচালনা সমন্বয়ক, তিনি বলেছেন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের যোগ্যতা হারিয়েছেন। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না, প্রচলিত আইন অমান্য করে প্রার্থীদের বৈধতা দেওয়া হয়েছে, সেটি প্রসঙ্গ ধরেই নির্বাচন কমিশনের উপর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কনফিডেন্স এনসিপি পাচ্ছে না। নির্বাচনে আমরা অংশ নিব কিনা এটাও ভাবতে হবে, সকলের সাথে কথা বলে রাজপথে নামব কিনা তাও সিদ্ধান্ত নেব। আবুল হাসান রুবেল, তাহলে কি দাঁড়ালো নির্বাচন? ধন্যবাদ। মানে আমরা অনেক সময় রাজনীতিতে বিভিন্ন ধরনের রেটরিক থাকে এবং দেখি এই যে পরিস্থিতিটা আছে যে একটা বাংলাদেশের নির্বাচনের প্রয়োজনীয়তা, এই নির্বাচনের প্রয়োজনীয়তাটাকে অনেক ক্ষেত্রে আমরা অনেক আগে থেকেই অস্বীকার করতে দেখেছি কিছু দলকে, এবং বাংলাদেশে এখন একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য এখানকার সংস্কার প্রক্রিয়াকে আসলে সম্পন্ন করার জন্য একটা নির্বাচন যে অতিশয় প্রয়োজনীয়, অত্যন্ত মানে জরুরি, সেই প্রসঙ্গটাকে বারবার তারা নানানভাবে মানে ছোট করেন, খাটো করেন, এবং এইটা নির্বাচন কমিশনের নিশ্চয়ই মানে তার সমালোচনা হতে পারে। তার সমালোচনার জায়গা থেকে আমরা এটার প্রত্যেকটা জায়গায় যারা যারা যেখানে যেখানে তারা অনিয়ম করছেন, সেই অনিয়মের বিষয়ে আমাদের কথা বলতে হবে, এই অনিয়মের জায়গায় প্রতিবাদ জানাতে হবে, এবং সেই প্রতিবাদ জানানোর জায়গা থেকে আসলে
তারা যাতে এইগুলোকে সারিয়ে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন সে বিষয়ে সহযোগিতা করতে হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটাই হচ্ছে তার রাজনৈতিক দলগুলোর কাজ। আর এইটাকে এইরকম হুমকি দেওয়া কিংবা আমি অভিমানে চলে যাব ধরনের কথাবার্তা বলা, এগুলো আসলে আমার কাছে মনে হয় যে দায়িত্বহীন নয়, দায়িত্বজ্ঞানহীন কাজ। এবং এই দায়িত্বজ্ঞানহীনতার এমন কোনো এখনো পর্যন্ত পরিস্থিতি আমি দেখি নাই যেখানে আসলে এইরকম জায়গায় পৌঁছে যাওয়ার মতো পরিস্থিতি আছে। ফলে পরিস্থিতিকে এইদিকে ঠেলে নিয়ে যাওয়ার কোনো ধরনের বক্তব্য যাতে না দেওয়া হয় সে বিষয়ে আসলে আমার অনুরোধ থাকবে সকল দলের নেতাদের প্রতি। কারণ হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, এই দেশের সামগ্রিকভাবে স্থিতিশীলতার জন্য, এদেশের নতুন এক যাত্রার জন্য এই সামনের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একে সবাই মিলে সফল করাই হচ্ছে আমাদের কাজ। জি, অনেক ধন্যবাদ। কথা বলছিলেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী। আবারও যেতে চাই মোহাম্মদ শিশির মনির আপনার কাছে। মব শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তাই মব শব্দটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। এটি আজকেই সিডাপে একটি অনুষ্ঠানে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক এক নীতি সংলাপে তাজুল ইসলাম এসব কথা বলেন। সেই একই অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, ওনারা এই ধরনের বক্তব্যকে থ্রেট হিসেবে দেখেছেন। অর্থাৎ মব বলে কোনো কিছু থাকবে না, সেটি বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। আপনারাও কি তাই মনে করেন? যদিও খানিক আগেই এনসিপির তরফ থেকে বলা হয়েছে আজকেই ইসির সামনেও এক ধরনের মব তৈরির চেষ্টা হয়েছে। মব শব্দটির প্রচলন আছে, বহাল রইল, কিন্তু সেটি কি বলা যাবে নাকি যাবে না? আর কোনটি মব কোনটি মব নয়, এই ধরনের কোনো আইডেন্টিফিকেশন করার সুযোগ আছে? আমি একটা ছোট্ট প্রশ্নে অতীতের সূচক দিয়ে দিচ্ছি আমাদের ফাইনাল সিমোনিয়া আমি এই বিষয়টি গভীরভাবে প্রস্তাব করি। আর কিছুটা এই ধরনের হাস্যরসাত্মক এলিগেশন দেখে আমি হাসলাম। শুধু এই জন্য হাসলাম আপনি দেখছেন যেদিকে পড়ে ওনার ওনাদের খুঁজে পাচ্ছে। আমার মনে হয় এমপির মতো দৌড় জি, মোহাম্মদ শিশির মনির আপনার সেখানে বোধহয় জি এখন বোধহয় পরিষ্কার হচ্ছে, নেটওয়ার্ক সংক্রান্ত কোনো জটিলতা আপনি বোধহয় জি এবার ঠিক আছে। প্রশ্নটা হলো মবের কথা। দেখেন, একটা জিনিস সেখানে বোঝা যাচ্ছে যে সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন টার্মিনোলজির জন্ম পায়। পাবলিক ডোমেইনে বিভিন্ন টার্মিনোলজি কিন্তু ঘটনার পরিক্রমায় বের হয়ে আসে। আমরা দেখেছি অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে আমাদের দেশে, সেগুলোকে আমরা মব হিসেবে আখ্যায়িত করি নাই। এর অর্থ এটা না যে এখন করতে পারবো না, সার্টেনলি নট। আপনি নিশ্চয়ই আগে দেখে থাকবেন যে সংগ্রামের সম্পাদক ছিলেন, তাকে কি করে তার রুমের ভিতর থেকে সকলে মিলে ধরে স্ন্যাচ করে বাইরে করে নিয়ে এসে 2 বছর তিনি জেলে ছিলেন এই ঘটনার কারণে, রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল। তো এখন এসে এই ধরনের ঘটনা কেন করা হবে? সিম্পলি ন। কিন্তু এই যে মব শব্দটা এখনকার প্রেক্ষাপটে বিল্ড আপ হয়েছে, কিন্তু তখনও যে ঘটনাগুলো ঘটছে সেটাকে আমরা মব বলি না কিন্তু বা মব হিসেবে আইডেন্টিফাই করিনি। এর অর্থ এটা নয় যে এখনো এটাকে আইডেন্টিফাই করে বা না করে এখন এটাকে চালানো যাবে। জাস্টিফাই করার কোনো সুযোগ আছে? মানে সেই ঘটনার সঙ্গে তুলনা করে সেটাকে, জি আমি শুনতে পাচ্ছি, সেই ঘটনার সঙ্গে তুলনা করে এটাকে এখন এই অবস্থায় জাস্টিফাই করার কোনো সুযোগ আছে কিনা? No, there is no such justification. One wrong cannot be justified by another wrong. No. কিন্তু আমি বলছি আমাদের বায়াসের জায়গাটা বলছি। এর চাইতেও আর গভীর ঘটনা দেখিনি আমরা অতীতে, কিন্তু সেগুলোকে আমরা এই হিসেবে টার্মিনোলজিতে ব্যবহার করি নাই তখন। এই জন্য অনেকে আর্গুমেন্ট করে যে দিস ইজ ফর দ্যাট। এখন ধরেন আপনি 5ই আগস্টে যা হয়েছে এটাকে কি বলবেন? 5ই আগস্টে যেভাবে সকলে গণভবনে গিয়েছে সেটাকে কি বলা হবে?
গণভবন থেকে যে করে মানুষ চলে গিয়েছে দেশ ছেড়ে বিদেশে, এটাকে কি বলা হবে? সো দিস আর ভেরি ভেরি ক্রিটিক্যাল ইস্যুস, কিন্তু হাউ টু আইডেন্টিফাই একটা বিপ্লবকে, একটা রেভলিউশনকে। শিশির মনির, আমি একটু বলি, কিভাবে সেদিন যারা ধরুন গণভবনে গিয়েছিল, সেই বিশাল বিপুল সংখ্যক মানুষের একটা অংশই আজকে ধরেন আপনি এখন যদি কেউ বিশৃঙ্খল কোনো পরিস্থিতি ঘটনা ঘটায় যেগুলো নিয়ে মব সংক্রান্ত আলোচনা আসছে, তারাই সেদিন গণভবনে গিয়েছিল, তাদেরই একটা অংশ হয়তো বা এই বিপ্লবকে সমর্থনকারী একটা অংশই এখন সেসবের শিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গা থেকে। তাহলে সেটাকে নিশ্চয়ই বিরত থাকা উচিত বলে মনে করেন কিনা এই ধরনের ঘটনা থেকে? অফকোর্স, একটা বিপ্লব পৃথিবীর ইতিহাসের বিপ্লবগুলোর ইতিহাস পড়তে হবে, তাহলে আপনাকে ইন অর্ডার টু গিভ ইউ very suitable answer, you have to go through the earlier incidents happened throughout the globe, এবং ওই সমস্ত জায়গায় দেখবেন যে বিপ্লবগুলোর আগে এবং পরে, কিংবা মাসহাব সার্জের আগে এবং পরে কি ধরনের ঘটনা ঘটে এবং সেটা কিভাবে ট্যাকেল দেওয়া হয়। মিশরে কিভাবে ট্যাকেল দিয়েছে, ফ্রান্সে কিভাবে ট্যাকেল দিয়েছে, ইরানে কিভাবে ট্যাকেল দিয়েছে। সেখান থেকে আমি মনে করি আমাদের দেশে ওই সমস্ত দেশের তুলনায় যেগুলোকে আমরা মব বলছি, এই ঘটনা কিংবা প্রতি বিপ্লবের ঘটনা খুব কমই ঘটে। তারপরেও আমি মনে করি ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এটাই হচ্ছে শেষ কথা। ইলেকশন যাওয়া উচিত। এখন কোন ধরনের আনরুলি বিহেভিয়ার কেউ যদি করেন, that should be handled by the law enforcement agencies. অনেক ধন্যবাদ মোহাম্মদ শিশির মনির, পরিষ্কার আপনার কথায়। ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে আসতে চাই। ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধোবাউড়া আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান ওমরের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে। রাজবাড়ী সদর উপজেলায় গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়ায় রিপন সাহা নামের এক শ্রমিককে গাড়ি চাপা দেওয়ার অভিযোগ। নোয়াখালীতেও একই রকম অভিযোগের ঘটনা। আবার পাল্টা অভিযোগ আছে, নেত্রকোনা 3 আসনে জামাত ইসলামের প্রার্থী খায়রুল কবির নিয়োগীর উপস্থিতিতে বিএনপির সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেত্রকোনা কেন্দ্রীয় উপজেলার। আপনাদের দলের নেতাকর্মীরাও এই ধরনের জিনিসের সঙ্গে অনেকটা জড়িয়ে পড়ছে, অভ্যন্তরীণ কোন্দলে স্পষ্ট হচ্ছে। বিদ্রোহী প্রার্থীরা এখনও সরব আছেন। কি ভাবছেন আসলে নির্বাচনকে সামনে রেখে এগুলো কতটা শঙ্কার হয়ে দাঁড়িয়েছে? না, কিছু কিছু ঘটনা তো ঘটছে, সেটা দেখছি আমরা। সেটা আমাদের দলের থেকে আপনারা জানেন যে সাংগঠনিক যেই ব্যবস্থা নেওয়ার কথা সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পাশাপাশি আমাদের দেশে এখানে তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর যে মনোবল, সেই মনোবলটা তারা এখনো ফিরে পায়নি। কিন্তু তারপরও যখন কোনো ল অ্যান্ড অর্ডারের অবনতি ঘটে তখন তো তাদেরকে অ্যাক্ট করতে হবে অ্যাকর্ডিংলি, সেটা আমরা আশা করি। তবে এর মধ্যে আপনারা দেখেছেন যে বহু কিছু কিছু দুর্ধর্ষ আসামি যেমন জামিনে বেরিয়ে এসেছে, পাশের দেশ থেকেও আসছে, যেমন ওসমান হাদির যে মর্মান্তিক মৃত্যু, এবং সেই সাথে আমাদের দলের মুসাব্বির তার যে মৃত্যু, এবং সেই সাথে চট্টগ্রামে আমাদের যে একজন নেতার একেবারে শুরুর দিকে ইলেকশন ক্যাম্পেইনে যে রকম অ্যাসাসিনেশন এবং ওনাকে গুলি করা হলো, এইরকম টার্গেট কিলিং, এটা অত্যন্ত উদ্বেগের। ল অ্যান্ড অর্ডারের কথা আমরা সবসময় বলছি, এবং আমরা চাই যে অস্ত্রগুলো আপনার যেগুলো বিভিন্ন থানা টানা থেকে নিয়ে গেছে 5ই আগস্টের পরে, সেগুলো আপনার যেন ডিউলি উদ্ধার করা উচিত ছিল, যেটা হয়নি। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে কিছু কিছু ঘটনা, বিদ্রোহী প্রার্থীর ব্যাপার আছে, সে স্বতন্ত্র প্রার্থীর ব্যাপার আছে, সেটা একটা বিএনপির মতন বড় দলে এরকম থাকতেই পারে। আমাদের এক একটা কনস্টিটিউয়েন্সিতে 4 থেকে 5 জন কিংবা তার চাইতেও বেশি কোনো কোনো এলাকায় অত্যন্ত কম্পিটেন্ট ক্যান্ডিডেট আছে, কাজেই সেই জায়গাগুলো অ্যাড্রেস করবার ব্যাপার আছে। কিন্তু সেটাকে ঘিরে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়া বা প্রাণহানির ঘটনা ঘটা, সেটা কতটা গ্রহণযোগ্য বলে মনে হয়? অত্যন্ত দুঃখজনক, এবং এটা অনাকাঙ্ক্ষিত, এটা অনভিপ্রেত। এটা কখনোই আমরা বলবো না যে এটা একটা এরকম যে কোনো ইভেন একটা প্রাণহানি, এটা অত্যন্ত, আপনি জানেন যে মর্মান্তিক। এই কথা বলে আমি আমার আগের এনসিপির যে ভাই আছে ওনার একটা বক্তব্যের জবাব দিতে হবে, যে আমাদের, আপনারা জানেন যে 17 বছর পর 25শে অগস্ট আমাদের নেতা যখন ফিরে এসেছেন, আপনারা সবাই জানেন যে 1/11-এর যে নির্যাতন, শারীরিক এবং মানসিক, যেই কারণে উনি যখন ইংল্যান্ডে গেলেন
এবং আমাদের যিনি ওনার ছোট ভাই আছেন আরাফাত রহমান খোকন, উনি তো সেই নির্যাতনে ইন্তেকাল করেছেন। এখন দেখেন তারেক রহমান সাহেবের জন্য বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে কোনোদিনই আপনার ডুয়েল ন্যাশনালিটি নিয়ে এই ধরনের কথা কখনো ওইটাকে টার্গেট করে বলেননি। এটা বলেছে সবার বেলায় আইনের সঠিক প্রয়োগের কথা বলেছে। বাংলাদেশে সিটিজেনশিপ আইন আছে, বাংলাদেশে নির্বাচনের যে আরপিও সেটা আছে। আর ইংল্যান্ড তো ভাই মঙ্গল গ্রহে না, এটা তো গ্লোবাল ভিলেজ। কিছুদিন আগে স্যারা কুক, উনি তো হাই কমিশনার আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে মিটিং করে গেছেন। এখন উনি পলিটিক্যাল অ্যাসাইলামে ছিলেন, উনি কখনো ইংল্যান্ডের ন্যাশনাল সিটিজেনশিপ উনি নেননি। অনেক ধন্যবাদ। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে একটু আসতে চাই। এনসিপি যুগ্ম সদস্য সচিব, ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা থাকা 47টি আসন বন্টনের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত আসতে যাচ্ছে। নতুন করে আসন কতটি আপনারা চাইছেন কিংবা প্রত্যাশা করছেন আসলে? আচ্ছা, আপনি অন্য প্রশ্ন চলে গেছেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি যে কথাটা বললেন, প্রথমত আমি কোনো ব্যক্তিকে নির্দেশ করি নাই। এখানে কিন্তু একক কোনো ব্যক্তি না, বিএনপির অনেক প্রার্থীরই দ্বৈত নাগরিকত্বের ইস্যুটা এখন আপনার চলমান ছিল, সেই প্রেক্ষিতে আমি বলেছি। উনি আসলে যেটা মিন করেছেন আমি সেই দিকে ইঙ্গিত করি নাই। দ্বিতীয়ত এখন জি বলুন। এখন যে বিষয়টা আসছে যে জোটে আমাদের প্রার্থীর সংখ্যা বাড়বে কিনা, আমাদের প্রার্থীর সংখ্যা ইতিমধ্যেই আরো কয়েকজন আপনার জোটে অ্যাকোমোডেট করার সুযোগ হয়েছে এবং আজকে আমরা সিলেট বিভাগীয় সম্পাদক এহতেশাম তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। আশা করি সেটাও আপনার প্রার্থিতার মধ্যে অ্যাড হবে। আর পাশাপাশি কিছু আসন জোটের পক্ষ থেকে শূন্য অবস্থা বিরাজ করছে, সেখানে এনসিপির কয়েকজন প্রার্থী সেখানে আছে, তাদের মনোনয়ন সেখানে বৈধ ঘোষিত হয়েছে। আশা করি আমাদের লিস্ট থেকে সংখ্যাটা বাড়তে পারে। বাট আমরা এখন আসলে প্রার্থীর সংখ্যা বাড়ানো কিংবা আপনার এই জোটের মধ্যে আমাদের অ্যাকোমোডেশনে খুব বেশি আমরা আপনার কনসার্ন না। আমরা কনসার্ন হলো যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনার বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে, যেন নির্ভয়ে ভোট দিতে পারে। অনেক ধন্যবাদ। একটু আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনার কাছে যেতে চাই। সরকারের পক্ষ থেকে ভোটের প্রচারণায় কোনো ধরনের বাধা আছে কিনা সেটি নিয়ে আপনার অবস্থান কি বা আপনার দলের অবস্থান কি? সরকার কেন ভোটের প্রচারণা চালাচ্ছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে এবং আজকে সরকারের তরফ থেকে একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার তরফ থেকেই। অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট সংস্কার, আনুষ্ঠানিকতা নয়। গণভোটে বা সেই ধরনের প্রচারণা কি জাতীয় নির্বাচনের, দলীয় প্রতীকী নির্বাচনেও কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা সরকারের তরফ থেকে প্রচারণায়? আবুল হাসান রুবেল। ধন্যবাদ। আমি কয়েকটা বিষয় একটু বলতে চাই আর কি, মানে যদি বলুন, সংক্ষেপে একটু বলতে হবে। প্রথমত মব বিষয়ে যেই কথাটা বলা হচ্ছে, আমার কাছে তো মনে হয় যে মব শব্দটা ব্যবহারের মাধ্যমে এটাকে আসলে একটু কম, আগে যেই ভাষা ব্যবহার করতাম আমরা তার চাইতে আসলে কম শক্তিশালী ভাষা ব্যবহার করছে। যেমন আওয়ামী লীগ যখন এই আন্দোলন মানে এরকম আক্রমণগুলো করত বিভিন্ন জায়গায়, সেটাকে আমরা ফ্যাসিবাদী আক্রমণ বলতাম, আওয়ামী লীগের গুন্ডামি বলতাম। এগুলো তো আসলে একভাবে রাজনৈতিকভাবে চার্জড শব্দ মবের চাইতে। বরং মবের জায়গায় যখন বলা হচ্ছে তখন আসলে সাধারণভাবে বলা হয় যে এর আসলে রাজনৈতিক পরিচয় কিংবা উদ্দেশ্য এইগুলো যখন আসলে স্পষ্ট না, তখন তাকে মব বলা হয়। এবং এইটাকে অভ্যুত্থানের সাথে মেলানোর কোনো আমি কোনো প্রয়োজন দেখি না এবং কোনো আসলে এটা কখনো হতেই পারে না। একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যখন জনগণ আন্দোলন করে তখন এটা হচ্ছে একটা ন্যায্য আন্দোলন। আর যখন আসলে সেটা না হয়ে যখন কেউ নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার জন্য বা বিশেষ করে একটা যখন এরকম বিপ্লব পরবর্তী সময়ে এসে নিজের কোনো একটা গোষ্ঠীর বা নির্দিষ্ট একটা এজেন্ডাকে সরকারের উপরে বা যেটার মাধ্যমে আসলে সরকারের উপরে চাপিয়ে দেওয়া হয় কিংবা জোর করে কোনো কাউকে আক্রমণ করা হয়, তখন সেটাকে একটা মব বলা হচ্ছে। সেটার সাথে আসলে অভ্যুত্থানের যে বিপ্লবী আকাঙ্ক্ষা সেটার কোনো সম্পর্ক নেই বলে আমি প্রথমত মনে করি। দ্বিতীয়ত যে কথাটা আপনি জিজ্ঞেস করছেন সেটাতে আমি আগেও বলেছি যে আসলে মূলত এই গণভোটের প্রশ্নে সরকারের প্রধান দায়িত্ব ছিল হচ্ছে গণভোটকে জনগণের কাছে ব্যাখ্যা করা, জনগণের কাছে আসলে কি হবে, হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, এইটা জনগণের কাছে ব্যাখ্যা করে বলা, এইটা ছিল সরকারের দায়িত্ব। অন্যদিকে আমরা যারা এই অভ্যুত্থানে বিভিন্নভাবে রাজনৈতিক দল অংশ নিয়েছি তাদের
দায়িত্ব ছিল আসলে এইটার পক্ষে প্রচারণা চালানো। ফলে প্রত্যেকের কাজের যে একটা বিভাজন যদি থাকে তাহলে আসলে কাজটা সহজতর হয়। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার যখন আসলে একটা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, সেটা সংস্কার তার ম্যান্ডেট, এটা আমরা বলেছি। কিন্তু সংস্কারে আসলে এই ধরনের সংস্কার, যে ধরনের সংস্কারগুলো আসলে আগামী সংসদে হবে, সেটার তারা আসলে ফ্যাসিলিটেটর, হ্যাঁ, সেটা তারা করবেন না, সেটার ফ্যাসিলিটেটর হিসাবে তার দায়িত্ব ছিল আসলে এটাকে বুঝিয়ে বলা, যাতে করে জনগণের দায়িত্ব মানে ভোট দিতে জনগণের সুবিধা কাছে হয়। না হলে সহজ হয় জনগণ যে ভোট তারা দিবেন হ্যাঁ কেন? দিবে নাকি হ্যাঁ না না, দিবে। এটার তো কোনো প্রশ্নই থাকতো না। জি, অনেক অনেক ধন্যবাদ আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আমাদের আজকের 4 অতিথি, আপনাদের 4 জনকেই অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুন্নী, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি; মোহাম্মদ শিশির মনির, আইনজীবী সুপ্রিম কোর্ট; সাবেক সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবির; আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি; এবং আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের রাজনীতির আয়োজনের এই পর্যন্তই। আমরা ফিরবো আগামীকাল আবারও, নিশ্চয়ই সঙ্গেই থাকবেন।